নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজ সকলকে স্বাগত। আজকের গল্প আমার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। গল্পের নাম শিলা ও সোমেশ। গ্যাংটক রোড নামক সর্ববিদিত পথটা সাঁওতাল পরগনার ভেতর দিয়ে যেতে যেতে যে ক্ষুদ্র শহরটাকে দুটো ভাগে ভাগ করে ঊর্ধ্বমুখে চলে গেছে, সেই শহর থেকে প্রায় 10-11 মাইল উত্তরে পথের ধারেই একটা বাংলো বাড়ি দেখা যায়। ঘন সন্নিবিষ্ট শালবনের মধ্যে কাঁটা তারের বেড়া দিয়ে 2 বিঘা জমি দিয়ে ঘেরা, তারই মাঝখানে উচ্চ একটা ভিত্তির ওপরে বাড়িখানা প্রতিষ্ঠিত। আশেপাশে 2-10 মাইলের মধ্যে কিন্তু জনমানবের কোনো চিহ্ন নেই। সন্ধ্যের পর নিবিড় জঙ্গলের ছায়ায় যখন পথের শুভ্র রেখাটা মুছে মিলিয়ে যায় আর বাংলোটার ঘরে ঘরে আলো জ্বলে ওঠে, তখন দিগন্ত ব্যাপী স্তব্ধতার মধ্যে জঙ্গলের নানা রকম শব্দ শুনতে পাওয়া যায়। শালের পাতায় পাতায় ঘষে যে মর্মধ্বনি তৈরি হয়, তার সঙ্গে সহসা খট্টাসের অট্টহাসি মিশিয়ে বিশ্রদ্ধ মনকে একটা চমকিত সন্ত্রস্ত করে তোলে। কখনো বা গভীর রাতে খুব কাছে ব্যাঘ্রের আকস্মিক গর্জন নিদ্রিত গৃহবাসীকে শয্যার ওপর উঠে বসিয়ে দেয়। তখন বাড়ির রক্ষক কুকুরগুলো ঘেউ ঘেউ শব্দের সদম্ভ আস্ফালন যেন মার খেয়ে থেমে যায়। চন্দ্রনাথ রায়, ফরেস্ট অফিসার, এই বাংলোতেই বাস করেন। বাড়ির পশ্চাতে তারের বেড়া ধারে যে একসারি ছোট ছোট কুটুরি আছে, তার এক প্রান্তের কয়েকটা ঘরে তার অফিস বসে ও গুটি 3-4 কর্মচারী সেখানে বাস করে। আর অন্যদিকে আস্তাবল আর সহিসের ঘর। চন্দ্রনাথ বাবুর একটা ঘোড়ার গাড়িও আছে। ঘোড়াটা সোয়ারি আর গাড়ি দুটো মানে ঘোড়ার গাড়ি, এই দুটো কাজেই ব্যবহার হয়। সাঁওতাল সহিস সপরিবারে সব এখানেই থাকে। বাড়ির যৎসামান্য কাজের জন্য একটা দাই আর একজন বেয়ারা আছে। বেয়ারা একাধারে ভৃত্য, পাচক, সবই সে। এ সকল ছাড়াও চন্দ্রনাথ বাবুর একটা কন্যা আছে, তার নাম শিলা। সেই সংসারের কর্ত্রী। কারণ চন্দ্রনাথ বাবু বিপত্নিক। শিলার বয়স এখন 18 বছর। মেয়েটা দেখতেও সুন্দর, ছোটখাটো ক্ষীণাঙ্গী, সহসা দেখলে নেহাত বালিকা বলে ভ্রম হয়। কিন্তু ভালো করে লক্ষ্য করলে মুখের কোমল সৌকৌমার্যের ভেতর দিয়ে বয়সোচিত একটা দৃঢ় চিত্রবল আর স্বনির্ভরতা ধরা পড়ে। কন্যাটিকে নিয়ে চন্দ্রনাথ বাবু নিশ্চিন্ত মনে অরণ্যে বাস করছেন। চিরজীবন এইভাবেই কেটেছে, তাই মানুষের সঙ্গের প্রতি বড় একটা তার লিপ্সা নেই। শিলাও তারই মতো, একলা থাকতেই ভালোবাসে। কদাচ 2-6 মাসে পিতা পুত্রী ওই ঘোড়ার গাড়িতে চেপে শহরে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসে। তারপর আবার নিরবিচ্ছিন্ন বর্ণ পর্ব তাদের চলতে থাকে। ভাদ্র মাস কেটে গেছে, আশ্বিনের আরম্ভ। সন্ধ্যের পর হিম পড়তে আরম্ভ করেছে। শেষ রাত্রে একটু গাটা শীত শীত করে। দিনের বেলাটা শীত গ্রীষ্ম বিবর্জিত একটা মনোরম সন্ধিকাল। নির্মল আকাশ, ঝরঝরে বাতাস যেন প্রকৃতির সমস্ত আসবাব ঝেড়ে মুছে একেবারে ক্লেদ মুক্ত করে দিয়েছে। গাছের পাতায় কি আকাশের লঘু মেঘে কোথাও এতটুকু মলিনতার চিহ্ন পর্যন্ত নেই। বাংলোর সম্মুখে খানিকটা স্থান নিয়ে গোলাপের বাগান। বিকেলে সূর্যের সংকুচিত রশ্মি বাগানটাকে উজ্জ্বল করে তোলে। হাতে একটা খুরপি নিয়ে শাড়ির আঁচলটা গাছ কোমর দিয়ে বেঁধে শিলা গোলাপ গাছের তত্ত্বাবধান করছিল। যে গাছে কখনো ফুল ধরে না তার গোড়া খুঁড়ে দিচ্ছিল, আবার যে গাছটা ফুলে মুকুলে ভরে উঠেছে একটা ক্ষুদ্র জল ঢালবার ঝাঁঝরিদার পাত্র নিয়ে তার পাতায় আর মূলটাতে জল দিচ্ছিল। মালি নেই। এ বাগানটা শিলার নিজের হাতে তৈরি, নিজস্ব।
তাই এর প্রতি তার যত্ন মমতারও অন্ত ছিল না। একটা ফুলও সে প্রাণ ধরে কাউকে ছিঁড়তে দিতে পারত না। শিলা মন দিয়ে বাগানের সেবা করছিল বটে, কিন্তু তার একটা চোখ ও একটা কান পথের পাড়ে পড়েছিল। মাঝে মাঝে যেন পরিশ্রমের পর বিশ্রাম করবার উদ্দেশ্যেই গেটের কাছে গিয়ে দাঁড়াচ্ছিল, আর কাঠের ফটকের ওপর ভর দিয়ে পথের যে প্রান্তটা শহরের দিকে গেছে সেই দিকে সে যেন উৎসুক চোখে চেয়ে থাকছিল। চন্দ্রনাথবাবু বেলা দ্বীপ্রহরে ঘোড়ায় চড়ে বন্দুক ঘাড়ে করে বেরিয়ে হয়েছে, এখনো ফিরে আসেননি। কিন্তু এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, রোজই চন্দ্রনাথবাবুর ফিরতে সন্ধে হয়, সুতরাং সেই জন্য উৎকণ্ঠারও কোনো হেতু নেই। শিলার চিত্ত চাঞ্চল্যের অন্য কারণ ছিল। আসল কথা ছিল আজকে শনিবার। শনিবার বলে একটা অনুরা তরুণী গোলাপ গাছের পরিচর্যা করতে করতে তৃষিত নয়নে বনপথের পানে চেয়ে থাকবে কেন? গত কয়েকটা শনিবার থেকে এই ব্যাপারটা ঘটছিল। মাস দুয়েক আগে চন্দ্রনাথবাবু তার মেয়েকে নিয়ে শহরে গেছিলেন। সেখানে এক পুরনো বন্ধুর গৃহে একটা নতুন লোকের সঙ্গে তাদের পরিচয় হয়। লোকটাও শহরে নবাগত, বিধবা জ্যেষ্ঠা ভগিনীর স্বাস্থ্যের জন্য হাওয়া বদলাতে এসে মস্ত একখানা কম্পাউন্ডযুক্ত বাড়ি ভাড়া নিয়ে বাস করছিল। পুরাতন বন্ধুটি পরিচয় করিয়ে দিলেন যে ইনি সোমেশ বসু, ধনীর সন্তান, বিশ্ববিদ্যালয়ের উপাধিধারী আর অতিশয় সজ্জন। ওদি কিন্তু লোকটা যে বিশেষ সুপুরুষ তা চন্দ্রনাথবাবু আর তার কন্যা স্বয়ং প্রত্যক্ষ করলেন। শিলা মনে মনে বয়স আন্দাজ করল, তো হবে 26 কি 27। সোমেশ বসুর সঙ্গে আলাপে আর একটা জিনিস প্রকাশ পেল, সে অতি শীঘ্র আবাল বৃদ্ধ বনিতার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে ফেলতে পারে। ঘন্টা দুয়েকের মধ্যে সে এত ভাব জমিয়ে তুলল, এমনভাবে আচরণ করতে লাগলো যেন চন্দ্রনাথবাবু তার খুড়া জ্যাঠা জাতীয় একজন নিকট আত্মীয়, আর শিলা তাদের শৈশবের যেন সহচরী। কেন যে তাকে এখনো সোমেশদা বলে বিগলিত কণ্ঠে ডাকছে না, এটাই যেন একটা ভারী আশ্চর্যের ব্যাপার। সেদিন সন্ধেবেলা সোমেশ বসুর বাড়িতে চা পান করে তার বড় দিদির নিমিত্ত অপূর্ব জিভে গজার স্বাদ মুখে নিয়ে শিলা তার পিতা তার বাড়ি ফিরল। বিদায়কালে সোমেশ আশ্বাস দিয়ে বলল, কিচ্ছু ভাববেন না, এই শনিবার গিয়ে আমি আপনাদের ওই নির্জন বাসের ক্লেশ লাঘব করে দিয়ে আসবো। এই আত্মপ্রত্যয়শীল যুবকের কথা বলবার গভীর ভঙ্গি দেখে শিলার সেদিন খুব হাসি পেয়েছিল। তারপর থেকে প্রতি শনিবার সোমেশ তার সাইকেলে চেপে চন্দ্রনাথবাবু বাংলোতে আসে, আর ঘন্টা 2 থেকে চা ঠা খেয়ে ঠেয়ে তারপরে শিলার সহস্ত তৈরি প্রস্তুত কেক এসব খেয়ে সন্ধ্যের আগে সে বাড়ি ফিরে যায়। সম্প্রতি শিলার মনে একটা গোলমাল উপস্থিত হয়েছে। সোমেশের স্বাস্থ্যবান দৃঢ় শরীর, তার সুশিক্ষা মার্জিত তীক্ষ্ণ বুদ্ধি, তার কথা বলবার হালকা অথচ গম্ভীর ভঙ্গি, সবই যেন শিলার বেশ ভালো লাগে। লোকটা যে খুব ভালো এ বিষয়ে তার মনে কোনোই সন্দেহ নেই, কিন্তু তার সকল কথাবার্তা আচরণের অন্তরালে যে একটা দৃঢ় আত্মপ্রত্যয় ও অজ্ঞাতসারে পরিপৃষ্ট হয়ে ওঠে তা শিলার ঠিক ভালো লাগে না। এটা যদি অহংকার হয় তাহলে 2-4টি তীক্ষ্ণ কথার বানে শিলা তাকে কিন্তু ধূলিসাৎ করে দিতে পারত, কিন্তু এটা ঠিক সে বস্তুও নয়। প্রকৃতপক্ষে এটা কতখানি ঠাট্টা কতখানি সত্য সেটাই এখন ঠিক শিলা যেন বুঝে উঠতে পারে না। সে নিজে ছোট থেকে আত্মনির্ভরশীলা, সব বিষয়ে নিজেকে রক্ষা করতে সমর্থ, কারো মুরব্বিয়ানা বা পৃষ্ঠপোষকতা সে আদৌ সহ্য করতে পারে না। কিন্তু সোমেশের ভাবে বা ইঙ্গিতে যেন ওই বস্তুটারই সে প্রচ্ছন্ন ইঙ্গিত পায়। এই আত্মপরিতোষ যতই তার মর্যাদায় আঘাত করে যাক, আঘাত ফিরিয়েও দিতে না পেরে বরং সে উৎপীড়িতই হয়ে ওঠে। তাছাড়া চন্দ্রনাথবাবুর থেকে আরম্ভ করে চাকরানিটা পর্যন্ত সোমেশের গুণগানে এমন মুক্তকণ্ঠ হয়ে উঠেছিল যে একজন কেউ প্রতিবাদ না করলে সমস্ত ব্যাপারটাই একটা বৈচিত্র্যহীন বন্দনাগীতি হয়ে দাঁড়ায়। তাই সুযোগ পেলেই সে পিতার সঙ্গে তর্ক করে যে সোমেশবাবু লোকটা অতিশয় অহংকারী আর উচ্চ নিচ সকলকেই পিঠ ঠুকে পেট্রোনাইজ করে, তাই এটাই যেন তার স্বভাব। প্রত্যুত্তরে চন্দ্রনাথবাবু বলেন, যুবকদের নিরীহ অতি বিনয়ী ভাব তিনি সহ্য করতে পারেন না। আজকালকার ছেলেরা
অতিশয় শিষ্ট মিষ্টভাষী হয়ে একেবারে উচ্ছন্নে যেতে বসেছে। শিলা তর্ক করে যে সোমেশবাবু সকলকেই মনে মনে তাচ্ছিল্য করে ক্ষুদ্র করে দেখেন। চন্দ্রনাথবাবু বললেন, না, সে নিজেকে সকলেরই সমান করেই দেখে, সুতরাং তর্কের নিষ্পত্তি তো আর হয় না। নিজের যুক্তির ফলে শিলা সোমেশের প্রতি বিমুখ হয়ে বসে থাকে। তাকে অবহেলা করে মন থেকে ঝেড়েও ফেলতে চায়, কিন্তু পারে না। অদৃশ্য আকর্ষণ দৃঢ়তর হতে থাকে। এরকম দোটানার মধ্যেই তার রাত আর দিনগুলো কাটে। নিস্তব্ধ বাতাসে বহু দূর থেকে সুমিষ্ট কিরিং কিরিং শব্দ ভেসে আসলেই শিলা সচকিত হয়ে দাঁড়িয়ে দেখে যে তখনও পথের ওপর তার আরোহীকে ঠিক দেখা যাচ্ছে না। সে বাগানে ফিরে গিয়ে তার সেই গোলাপ বাগানের কাছে হাঁটু মুড়ে বসে গভীর মনোযোগে গোলাপ গাছের পরিচর্যা করতে থাকে। কিছুক্ষণ পর সোমেশ এসে ফটকের সামনে অবতরণ করে। ফটকের গায়ে সাইকেলটাকে হেলিয়ে রেখে হাতার ভেতর প্রবেশ করে। শিলা এক মনে এত কাজ করছিল যে তার অভ্যাগম সে যেন জানতেই পারেনি। সোমেশের পায়ে রাবার সোল জুতো ছিল, তাই সে কখন নিঃশব্দে শিলার পেছনে গিয়ে দাঁড়ালো তখন শিলা মুখ তুলে চাইল না, কিন্তু হেঁট হয়ে কাজ করছিল বলে বোধহয় তার ঘাড় ও কর্ণমূল ধীরে ধীরে লাল হয়ে উঠল। মিনিট দুই চুপ করে দাঁড়িয়ে থেকে সোমেশ মৃদুকণ্ঠে হেসে উঠল। শিলা যেন চমকে মুখ তুলে তাকে দেখতে পেল। সেও একটাখানি স্বাগত হাসি এসে বলে, এই যে কতক্ষণ এসেছেন। সোমেশের এইবার মুখটা একটু প্রসারিত হলো, ঠোঁটটা আর সংকুচিতও হলো। সে বলল, প্রশ্নের উত্তর নিষ্প্রয়োজন, কতক্ষণ এসেছি তা তুমি বিলক্ষণ জানো। শিলা আবার ঘাড় গুঁজে গোলাপ গাছে মন দিল, যেন সোমেশের কথা সে শুনতেই পায়নি। কিন্তু তার মুখ পূর্বাপেক্ষা আরো লাল আর উত্তপ্ত হয়ে উঠল। এই লোকটা কোথায় কোথায় মানুষকে মানে অপ্রস্তুত করে দেয় না, যে সহসা চট করে মুখে কোনো কথাও জোগায় না। তাছাড়া এতদিন সে শিলাকে আপনি বলে সম্বোধন করছিল, আজ হঠাৎ কোনো প্রকার ভূমিকা না করেই তুমি বলছে। আরম্ভ করে দিল। দেখে শিলার বুকের ভেতরটা যেন একটা তোলপাড় হয়ে উঠল। শিলার মুখ সোমেশ দেখতে পাচ্ছিল না, শুধু তার মাথার ঘন চুলের মধ্যে শিথির ঋজু রেখাটা সোমেশের চোখের নিচে একটা কানন মধ্যবর্তী সুন্দর বিথিপথের মতো জেগেছিল। সেদিকে চেয়ে চেয়ে সোমেশ মুখ টিপে একটু হাসল, তারপর গম্ভীর হয়ে বলল, এলো খোপা বাঁধলে তোমাকে কিন্তু বেশ মানায়। এবার শিলা মনে মনে একটু ক্রুদ্ধ হয়ে উঠল, কিন্তু কোনো কথা না বলে গাছ থেকে শুকনো শুকনো পাতাগুলো ছেড়ে ছেড়ে ফেলতে লাগলো। সোমেশ হাত বাড়িয়ে একটা আধ ফুটন্ত ফুল মোটা শুদ্ধ ছেড়ে নিল। শিলা এতক্ষণে একটু সত্যকার সুযোগ পেয়ে ঘাড় বাঁকিয়ে তার দিকে ভ্রুকুটি দৃষ্টি হেনে বলল, আমার গাছ থেকে ফুল ছিঁড়লেন যে? সে কথার উত্তর না দিয়ে ফুলের দীর্ঘ আঘ্রাণ গ্রহণ করে সোমেশ বলল, আহ, চমৎকার গন্ধ। মাসাল নেই বুঝি? একবার উঠে দাঁড়াতো, তোমার খোপায় এটা গুজে দিই। বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে শিলা বলল, সোমেশ বাবু। মৃদু বিস্ময় দৃষ্টিতে সোমেশ তার মুখের দিকে চেয়ে বলল, কি হলো? ক্রুদ্ধ স্বরে শিলা বলল, আজ এসব আপনি কি বলছেন? জানেন বাবা বাড়ি নেই? সোমেশ সহজভাবে বলল, জানি। তিনি ডকুইস্কোটের মতো সাজ করে বেরিয়েছেন। আমার পথে তার সঙ্গে দেখা হয়েছে। মাইলখানেক পথ তার সঙ্গে একসঙ্গেই এলাম। তারপর তিনি আবার ঘোড়ায় চেপে জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। তোমাকে খবর দিতে বললেন যে আজ তার ফিরতে দেরি হবে। কোথায় নাকি একটা বাঘের সন্ধান পেয়েছে। রাগে শিলা এবার একেবারে নির্বাক হয়ে গেল। ডকুইস্কোটের মতো? সোমেশ পূর্ববাদ বলতে লাগলো। তোমার বাবার সঙ্গে গল্প করতে করতে একটা মজার ইতিহাস বেরিয়ে পড়ল। আমার বাবা, তিনিও 1897 খ্রিস্টাব্দে একসঙ্গে ইডেন হিন্দু হোস্টেলে ছিলেন। দুজনের মধ্যে ঘোর বন্ধুত্ব ছিল। ঠিক করেছি তোমার বাবাকে এবার থেকে কাকাবাবু বলে ডাকবো। এর মধ্যেই একবার ডেকেও নিয়েছি। কথা কইবার ধরন যার এরকম, তার প্রতি কতক্ষণ আর রাগ করে থাকা যায়? কিন্তু শিলা তার পুরাতন অভিযোগ উপস্থিত করে বলল, আপনি কেন আমার গাছের ফুল তুললেন? জানেন আমার গাছে কেউ হাত দেয় না, আমি সেটা ভালোবাসি না। সোমেশ বলল, তুললাম, কারণ গাছের চেয়ে তোমার চুলে কিন্তু এই ফুলটা অনেক বেশি মানাবে। শিলা আবার বলল, আবার ওই কথা?
দিন, আমাকে ফুলটা দিন। তাই তো দিতে চাইছি, তুমি পেছন ফিরে দাঁড়াও। না, হাতে দিন, ওটাকে আমি দূর করে ফেলে দেবো। সোমেশ মাথা নেড়ে বলল, কখনো হতে পারে না। হয় তোমার চুলে, নয় আমার বুকে। ফেলে দেওয়া কিছুতেই অসম্ভব। বেশ, দরকার নেই আমার, বলে শিলা হাতের খুরপি ফেলে দিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। এত বিরক্ত সে আর কখনো হয়নি। তার বোধ হলো সোমেশ তাকে ইচ্ছা করে রাগাবার চেষ্টা করছে। একবার তার মনে এরূপ সন্দেহ হলো যে চন্দ্রনাথবাবু বাড়ি নেই জেনেই সোমেশ এমন স্পা প্রকাশ করতে সাহস করছে। এতে তার রাগ যেন আরো বেড়ে গেল। দাঁড়াও, একটা কথা আছে। শিলা থমকে দাঁড়িয়ে অন্ধকারে মুখ ফিরিয়ে বলল, কি কথা? সযত্নে গোলাপ ফুলটা নিজের এন্ডির কোটের বাটন হলে আটকিয়ে সোমেশ বলল, তুমি না নাও, এটা কিন্তু আমি পরলাম। কিন্তু কি সুন্দর ফুলটা দেখো, কেবল নুয়ে পড়ছে। নরম বোটা, তার মুখখানা তুলে ধরে সে রাখতে পারছে না, ঠিক যেন স্নেহভার নত সুকমল নারী প্রকৃতি। পুরুষের বুকেই এর যথার্থ স্থান। এই কবিত্বপূর্ণ পুষ্পবাণটা নিক্ষেপ করে সোমেশ শিলার পাশে এসে দাঁড়ালো। সহজভাবে বলল, 11 মাইল পথ সাইকেল চালিয়ে তোমার সঙ্গে ঝগড়া করে তৃষিত হয়ে পড়ছি। সুতরাং কেক এবং চা দিয়ে অতিথির সংবর্ধনা যদি করতে চাও তো করো। অন্যদিকে মুখ ফিরিয়ে শুষ্ক স্বরে একটা আসুন বলে শিলা বাড়ির দিকে এগিয়ে গেল। সোমেশ তার সঙ্গে যেতে যেতে বলল, পুরাকালে দুষ্মন্ত বলে একজন পরাক্রান্ত নৃপতি ছিল, বোধহয় শুনেছ? মৃগয়া করতে বেরিয়ে তিনি একদিন এমনই একটা তপবনে এসে উপস্থিত হয়। শকুন্তলা তখন তরু আলবালে জলসেচন করছিল। অবশ্য তার সঙ্গে 2 জন সখী ছিল। উত্ত্যক্ত হয়ে শিলা বলল, আমি আপনার উপকথা শুনতে চাই না। উদারভাবে হাত নেড়ে সোমেশ বলে, আচ্ছা বেশ, তাই হোক, উপকথা শোনবার এটা সময় নয় বটে। তারপর এদিক ওদিক চেয়ে জিজ্ঞাসা করল, কিন্তু তোমার সেই পোষা মৃগ শিশুটিকে দেখছি না তো? অধর দংশন করে শিলা চুপ করে রইল, উত্তর দিল। পশ্চিম দিকের ঘন শালবনের অন্তরালে সূর্য ঢাকা পড়ল। শালবন থেকে একটা সুমিষ্ট নির্যাস গন্ধ বাতাসে যেন ভেসে ভেসে বেড়াতে লাগলো। বাংলোর খোলা বারান্দার উপর বেতের চেয়ারে বসে 2 জন চা পান সমাপ্ত করল। শিলা মুখ গম্ভীর করে রইল। সোমেশ রুমালে মুখ মুছে পকেট থেকে সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করতে শিলা বলে উঠল, ওই পোড়া গন্ধটা না আমি একদম সইতে পারি না। সোমেশ সঙ্গে সঙ্গে মুখে সিগারেটটা বারান্দার নিচে ফেলে দিল। তারপর পকেট থেকে কুমিরের চামড়ার সিগার কেসটা নিয়ে একে একে সিগারগুলো বার করতে লাগলো। প্রত্যেকটা সিগার ভালো করে পরীক্ষা করে দুঃখিতভাবে মাথা নেড়ে ফেলে দিতে লাগলো। শেষে যখন সবগুলো নিঃশেষ হয়ে গেল তখন কেসটা উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে সেটাও ছুঁড়ে ফেলে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসল। শিলা বিস্মিত চোখে তার কার্যকলাপ দেখে বলল, সব ফেলে দিলেন যে? অন্যমনস্কভাবে ওপর দিকে চোখ তুলে সোমেশ বলল, আর খাবো না। ভালো কথা, তোমার বাবার সঙ্গে আরেকটা কথা হয়েছিল, সেটা বলতে ভুলে গেছি। শিলা উঠতে গিয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়ালো। তখন সন্ধ্যের ছায়া ঘনীভূত হয়ে আসছে। শিলা উদ্বিগ্ন স্বরে বলল, সোমেশবাবু, আজকে আপনি বাড়ি ফিরবেন না? সন্ধ্যে হয়ে গেল যে। সোমেশ সে কথা কানে না তুলে বলল, তোমার বাবার কাছে আমি আজ একটা প্রস্তাব করেছিলাম। তার উত্তরে তিনি বললেন। অধীর হয়ে শিলা বলল, কিন্তু এদিকে যে রাত্রি হয়ে যাচ্ছে, এতটা পথ অন্ধকারে আপনি যাবেন কি করে? দুদিকে জঙ্গল, রাস্তাও তো নিরাপদ নয়। সোমেশ উঠে শিলার পাশে গিয়ে দাঁড়ালো, বলল, আজ রাত্রে আমি এখানেই থাকবো স্থির করেছি। চন্দ্রনাথবাবু নেমন্তন্ন করেছেন, বাড়িতে দিদিকেও বলা আছে, সে যাক। তোমার বাবার কাছে আমি আজ যে প্রস্তাব করেছিলাম তার উত্তরে তিনি বললেন, শিলার যদি অমত না থাকে তাহলে তারও অমত নেই। সোমেশের কথার ভঙ্গিতে প্রস্তাবটা যে কি তা বুঝতে কিন্তু শিলার একটুও দেরি হলো না। এক ঝলক রক্ত এসে তার মুখখানা যেন আরক্ত করে দিল, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনও বিরূপ হয়ে বসল। জোর করে যথাসাধ্য সহজ কণ্ঠে জিজ্ঞাসা করল, কি প্রস্তাব আপনি করেছিলেন শুনি? তার একখানা হাত নিজের হাতে তুলে নিয়ে সোমেশ বলল, এই পানি গ্রহণ করবার আবেদন জানিয়েছিলাম।
তাচ্ছিল্য ভরে হেসে শিলা হাত ছাড়িয়ে নিয়ে বলল, এই প্রস্তাব? তা বাবা ঠিকই জবাব দিয়েছেন। আমার মত তো তিনি জানেন না। অবিচলিতভাবে সোমেশ বলল, আমি তাকে জানিয়ে দিয়েছি যে তোমার অমত নেই। কি? আপনি বাবাকে বলেছেন? ক্রোধে বিরক্তিতে শিলার কণ্ঠরোধ হয়ে গেল। সে অধর দংশন করে বলল, আপনি অনধিকার চর্চা করেছেন। কোন সাহসে আমার সম্বন্ধে এই ধৃষ্টতা প্রকাশ করলেন? সোমেশ গম্ভীরভাবে বলল, এই সাহসে যে আমি তোমায় ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। তীব্র অবজ্ঞা স্বরে শিলা বলে উঠল, আপনি ভুল করেছেন। নিজের সম্বন্ধে আপনার ধারণা খুব উচ্চ হতে পারে, কিন্তু আমি আপনাকে সাধারণ 5 জনের সঙ্গে সমান করেই দেখি। সোমেশ বলল, মিথ্যে কথা। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শিলা তেমনি উচ্চ কণ্ঠে হেসে উঠল। বিদ্রুপ স্বরে বলল, আচ্ছা সোমেশবাবু, আপনার কি বিশ্বাস আপনার মতো যোগ্য ব্যক্তি আর পৃথিবীতে একটাও নেই? সোমেশ বলল, তুমি যদি অমন করে হাসো তাহলে কিন্তু আমি লোভ সামলাতে পারবো না। ভুরুটাকে বেঁকিয়ে শিলা বলল, তার মানে এই বলে হঠাৎ শিলার দুটো হাত ধরে টেনে এনে সোমেশ তার অধরে চুম্বন করে ছেড়ে দিল। ক্ষণকালের জন্য শিলা যেন একেবারে স্তম্ভিত হয়ে গেল। তারপর বাঁ হাতের পিঠ দিয়ে ঠোঁট দুটো মুছতে মুছতে ডান হাতে সজোরে সোমেশের গালে একটা চড় বসিয়ে দিয়ে পিছু সরে দাঁড়ালো। তার দু চোখ দিয়ে তখন আগুন ছুটে বের হচ্ছে। চড় খেয়ে সোমেশের গালে 4টে আঙুলের দাগ লাল হয়ে ফুটে উঠল। কিন্তু সে হাসি মুখে বলল, আমি অহিংসা ব্রতধারী, গান্ধীজির শিষ্য। বাঁ গালে চড় মারলে কিন্তু ডান গাল ফিরিয়ে দিতে। চাপা গর্জনের শিলা বলে উঠল, আপনি যা এখান থেকে ভদ্রমহিলার সঙ্গে কথা কইবার যোগ্য নন আপনি। এই দণ্ডেই বাড়ি থেকে আপনি বিদেয় হন। এবার সোমেশের কণ্ঠস্বরে একটু পরিবর্তন হলো। সে যেন ভেতরের আঘাত গোপন করতে করতে বলল, কিন্তু বলেছি তো আজ রাত্রে আমি এখানেই থাকবো। চন্দ্রনাথবাবু নেমন্তন্ন করেছেন। শিলা খুব রেগে গিয়ে বলল, তিনি না জেনে নেমন্তন্ন করেছেন, নইলে আপনার মতো লোককে কেউ জেনে শুনে বাড়িতে নেমন্তন্ন করে না। সোমেশ চুপ করে অনেকক্ষণ বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, কিন্তু এদিকেও তো রাত হয়ে গেছে, পথও বলছিলেন নিরাপদ নয়। কণ্ঠস্বরে তীব্র গরল ঢেলে শিলা বলল, আপনি খাঁটি বাঙালি বটে, অসহায় স্ত্রীলোককে অপমান করতে পারেন, কিন্তু শেয়ালের ভয়ে পথে বার হতে পারেন না। কথাগুলো সাঁওতালি তীরের মতো সোমেশের বুকে যেন বাঁধল। অন্ধকারে তার মুখ ভালো দেখা গেল না, কিন্তু তার গলার পরিবর্তন এবার শিলার কানেও ধরা পড়ল। তথাপি সোমেশ হালকাভাবে কথা বলতে চেষ্টা করল, আমি খাঁটি বাঙালি তা অস্বীকার করতে পারি না, কিন্তু শেয়ালের অপবাদটা ভিত্তিহীন। কোনো খাঁটি বাঙালি শেয়ালকে ভয় করে না। সে যাক, এখন তাহলে বেরিয়ে পড়ি। 11টার মধ্যে বোধহয় বাড়ি পৌঁছতে পারবো। তোমার বাবাকে বলে দিও আজ থাকতে পারলাম না। একটু থেমে বলল, আর যদি ভুল বুঝে অপমান করে থাকি মাফ করো, বলে সোমেশ ধীরে ধীরে নেমে গেল। অন্ধকারে একাকী দাঁড়িয়ে শিলা শুনতে পেল ফটক খুলে সোমেশ বাইরে গেল। বাইরের থেকে ফটক বন্ধ করে দিল। তারপর তার সেই সাইকেলখানা হাতে করে নিয়ে একবার ঘন্টি বাজিয়ে তারপরে তাতে চেপে সে চলে গেল। সাইকেলের সঙ্গে বাতি ছিল না কোনো। শিলা আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে গিয়ে একখানা চেয়ারে বসে পড়ল। ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজলো। গালে হাত দিয়ে বসে অন্ধকারের দিকে তাকিয়ে তাকিয়ে শিলা একবার শিউরে উঠল। 11 মাইল পথ, সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। ঘরের ভেতর চাকর আলো দিয়ে গেছিল। দাসীটা এসে একবার জিজ্ঞাসা করে গেল শিলা কাপড় ছাড়বে কিনা, কিন্তু শিলা যেন কিছুই শুনতে পেল না। দৃষ্টিহীন চোখ তার বাইরের দিকে মেলে পাষাণ মূর্তির মতোই বসে রইল। বাইরে ঘোড়ার খুঁড়ির শব্দ শোনা গেল, আর পরক্ষণে হাঁক ডাক করে চন্দ্রনাথবাবু বাড়ি ফিরলেন। সহিস এসে ঘোড়া নিয়ে গেল। হ্যাট কোট এসব ছেড়ে চাকরের হাতে দিয়ে চন্দ্রনাথবাবু বারান্দায় এসে বসলেন। চায়ের গরম জল তৈরি ছিল। শিলা নীরবে চা প্রস্তুত করতে লাগলো। মুখ হাত ধুয়ে চা পান করতে করতে চন্দ্রনাথবাবু জিজ্ঞাসা করলেন, সোমেশ এসেছিল, চলে গেছে? শিলা নত চোখে বলল, হ্যাঁ।
চন্দ্রনাথবাবু কন্যার মুখের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন, কিন্তু এ বিষয়ে তিনি আর কোনো প্রশ্ন করলেন না। এ কথা সে কথা আলোচনা করতে করতে বললেন, একটা ম্যান ইটার বেরিয়েছে, মাইল 12-14 দূরে সাঁওতালদের গায়ে উৎপাত করছিল, কয়েকটা লোককে নিয়েও গেছে। এখন সাঁওতালদের তাড়া খেয়ে এদিকে পালিয়ে এসেছে। রাস্তার ধারে ধারে অনেক দূর পর্যন্ত তার থাবার দাগও দেখলাম, কিন্তু বাঘটার সন্ধান পাওয়া গেল না। কাল জঙ্গল বিট করিয়ে তবে তাকে বার করতে হবে। ঠিক এই সময় বহুদূর দক্ষিণ থেকে ক্ষীণ অথচ স্পষ্ট শব্দ, অ্যাসিল ফেউ ফেউ ফেউ। ফেউয়ের ডাক যে পূর্বে শোনেনি, সে কল্পনাও করতে পারে না যে একটা দুর্দান্ত বাঘের পশ্চাতে একপাল শৃগাল ল্যাজ উঁচু করে যেতে যেতে এমন মানুষের মতো গলা বার করে চিৎকার করে। শিলা এই ডাক বহুবার শুনেছে, তাই তার সর্বাঙ্গ কণ্টকিত হয়ে কেঁপে উঠল। সমস্ত এই পথেই গেছে। সে ভয়ে ব্যাকুল স্বরে বলে উঠল, বাবা, ওই শোনো। চন্দ্রনাথবাবু তার বিবর্ণ মুখ লক্ষ্য না করে সহজ বলল, হ্যাঁ, আমি ঠিকই আন্দাজ করেছিলাম, বাঘটা ওই দিকেই আছে। তিনি সহিসকে ডেকে পালিত পশুগুলোকে সাবধানে রাখতে হুকুম করে দিলেন। সমস্ত দিন ঘোড়ার পিঠে চড়ে চন্দ্রনাথবাবু ক্লান্ত হয়েছিলেন। সকাল সকাল আহারাদি শেষ করে শুয়ে পড়লেন। শিলাও শুতে গেল। ঘড়িতে তখন রাত্রি 11টা বেজে গেছে। তখন শিলা নিঃশব্দে নিজের বিছানার থেকে উঠল। পিতার ঘরের দ্বারের কাছে গিয়ে শুনল তিনি গভীর নিদ্রায় নাসিকা ধ্বনি করছেন। সাবধানে দরজাটা খুলে শিলা বাইরে এলো। ঊর্ধ্বে তখন এক আকাশ নক্ষত্র দপদপ করছে। তারাও অস্পষ্ট আলোতে সে বাংলোর থেকে নেমে সহিসের ঘরের দিকে সে গেল। সহিসের ঘরে তখন আলো জ্বলছিল। ভেতর থেকে একটা অস্ফুষ্ট কাতরোক্তির শব্দ আসছিল। শিলা আস্তে আস্তে দরজায় টোকা মেরে বলল, ঝিমান। ঝিমান জেগেই ছিল। বাইরে এসে শিলাকে দেখে একেবারে অবাক হয়ে গেল। দিদি, তুমি এত রাত্রে এখানে? শিলা চুপি চুপি বলে, ঝিমান, তোমাকে একটা কাজ করতে হবে। এক্ষুনি ওই ঘোড়ার গাড়িটা নিয়ে আমাকে একটু শহরে যেতে হবে যে। ঝিমান ফ্যালফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কি বলছো দিদি, এই রাত্রিরে? শিলা বলল, হ্যাঁ, এই রাত্রে, এখনই তোমাকে 10 টাকা বকশিস দেব। আর দেরি করো না, এক্ষুনি যেতে হবে। ঝিমন ব্যাকুল হয়ে বলল, কিন্তু কেন দিদি, কেন? এত রাত্রিরে শহরে কি এমন দরকার? শিলা কম্পিত স্বরে বলল, সে কথায় কাজ নেই ঝিমন, কিন্তু আজ আমাকে যেতেই হবে। জানি না শহর পর্যন্ত যাবার দরকার আর হবে কিনা। ঝিমন চিন্তা করে বলল, ঘোড়া যে ভারী থকে আছে দিদি, সে কি যেতে পারবে? পারবে, তাকে 1 বোতল মদ খাইয়ে দাও। ঝিমন তখন বলে, কিন্তু আমি যে কিছুতেই যেতে পারবো না দিদি। নুনুয়ার মার ব্যথা উঠেছে, আজ রাত্রেই ছেলে হবে, তাকে একলা ফেলে কি করে যাব? ঝিমন কাতর দৃষ্টিতে শিলার মুখের পানে তাকিয়ে রইল। 5 মিনিট স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে অবশেষে শিলা বলল, বেশ, তোমাকে যেতে হবে না। তুমি কেবল ওই গাড়িটা আমাকে রাস্তার উপর এনে দাও, আমি একাই যাব, কিন্তু দেখে যেন শব্দ করো না। বাবা জেগে উঠলে কিন্তু আর যাওয়া হবে না। ভোর হতে বিলম্ব আর বেশি নেই। পূব দিকে একটা পাংশু শ্বেত শুভ্র আভা পরিপুষ্ট হচ্ছে। গাছপালার অস্পুষ্ট মূর্তি পারিপার্শ্বিক স্বচ্ছতার মধ্যে জমাট অন্ধকারের মধ্যে দেখাচ্ছে। সোমেশ নিজের বাড়ির গাড়ি বারান্দার নিচে ক্যাম্প খাট পেতে ঘুমোচ্ছিল। পায়ের দিকে এক প্রকার অস্বস্তি অনুভব করতে জেগে উঠল। তারপর ধর্মর করে উঠে বসে চোখটাকে মুছে সে দেখল তাতে তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যাওয়ার মতো। সে দেখল মাটির ওপর নতজানু হয়ে বসে তার পায়ের ওপর উপুর হয়ে মাথা রেখে পায়ের একটা বৃদ্ধাঙ্গুষ্ঠ দৃঢ় মুষ্টিতে ধরে শিলা ঘুমোচ্ছে। অতি সন্তর্পণে পাটা ছাড়িয়ে নিয়ে সে উঠে দাঁড়ালো। নিঃশব্দে কিছুক্ষণ শিলার ঘুমন্ত মুখের দিকে চেয়ে থেকে বিপুল স্নেহে তাকে বুকের কাছে তুলে এনে কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে ডাকলো, শিলা, শিলা। ঘুমন্ত শিলা চোখ না খুলে উত্তর দিল, বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল না, ভেজানো ছিল মাত্র। সোমেশ শিলাকে নিয়ে নিজের ঘরে বিছানার ওপর শুইয়ে দিল। তারপর দিদির ঘরে গিয়ে দিদির গা ঠেলে চুপি চুপি বলল, দিদি ওঠ, শিলা এসেছে, আমার ঘরে ঘুমোচ্ছে, তুমি তাকে দেখো। আমি চন্দ্রনাথ বাবুকে একটা খবর দিতে চললাম।
বলে পা টিপে টিপে সে বাইরে বের হয়ে এলো। গল্পটা পড়ে এটাই মনে হলো যে শিলা সত্যিই সোমেশকে ভালোবেসে ফেলেছে, নাহলে সে এত রাত্রিরে এতটা জীবনের ঝুঁকি নিয়ে সে সোমেশের জন্য ছুটে যেত না। তাই এই মিষ্টি মধুর প্রেমের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।